আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শাপলার প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে 200 ধাপে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাইওয়ানের হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে 2 ঘন্টার বৈঠক শেষে এই কথা বলেন তিনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এনসিপির এই নেতা বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপির নেতা নাসির উদ্দিন। তিনি বলেন, অধিকারের প্রশ্নে আপোষ হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী জানান, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে বলা হয়, গত 6 অক্টোবর ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এতে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লিখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানান আইনজীবী। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। এবার বিশ্বমানের উচ্চশিক্ষা সূচকে বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ ঢাকা বিশ্ববিদ্যালয় 200 ধাপ এগিয়ে 801 থেকে 1000-এর মধ্যে অবস্থান করেছে। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল 1001 থেকে 1200 রেঞ্জে। বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের র্যাঙ্কিংয়ে বিশ্বের 3118টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের মধ্যে ঢাবি যৌথভাবে সর্বোচ্চ স্থানে অবস্থান ধরে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন মূল সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি। গবেষণার পরিবেশ সূচকে 3 পয়েন্ট বৃদ্ধি, গবেষণার মান সূচকে 9.3 পয়েন্ট বৃদ্ধি, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে 11.8 পয়েন্ট বৃদ্ধি, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট 17.7, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট 45। শিক্ষা গবেষণা মান, শিল্পক্ষেত্রের সহযোগিতা ও আন্তর্জাতিকীকরণের এই সম্মিলিত উন্নতির ফলেই ঢাবির অবস্থান আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে 16 সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সার্বিক দিক নির্দেশনায় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। কমিটিতে আরও রয়েছেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর বি এম মইনুল হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোসাদ্দেক
হোসেন কামাল সহ আরো অনেকে। এই কমিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে জানা গেছে। র্যাঙ্কিংয়ে অগ্রগতির এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ঐতিহ্য ও উৎকর্ষের ধারাবাহিকতা রক্ষা করেছে। আমরা শিক্ষার মান ও গবেষণায় আরো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়ারিলি সাইমন্ড প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি করেছে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরো দৃঢ় অবস্থান নিচ্ছে, এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েক আর দেস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরো উন্নত করবে। তিনি জানান, এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, তবে এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। আর দেস্তানি বলেন, তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তার ভাষায়, আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেব, কোনো বাইরের চাপের ভিত্তিতে নয়। এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একদিন আগেই অভিযোগ করেছেন যে ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে, তারা বিদেশি চাপ বা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের প্রতিরক্ষা নীতিতে অটল রয়েছে এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তার রাজনীতিতেও। চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে। আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা। এমন আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার এক সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে। 2022 সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত 6 দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরো বলা হয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, চীন হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে, যার উদ্দেশ্য জনগণের সরকারে আস্থা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। একই সঙ্গে তারা গ্রে জোন কৌশলও ব্যবহার করছে, যেমন উপকূল রক্ষী টহল বা সামুদ্রিক নজরদারি, যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু তাইওয়ানের উপর ক্রমাগত চাপ বজায় রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রচলিত ও অপ্রচলিত সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে তাইওয়ানে আক্রমণ এবং বিদেশি মিত্র বাহিনীর মোকাবেলার সক্ষমতা যাচাই করছে। তাইওয়ানের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, বেইজিং হঠাৎ করে কোনো মহড়াকে বাস্তব যুদ্ধ অভিযানে রূপ দিতে পারে, যা তাইওয়ান ও তার আন্তর্জাতিক মিত্রদের অপ্রস্তুত অবস্থায় ফেলবে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক পরিবহনের কাজে ব্যবহার করছে এবং সৈন্য অসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত উপকূলীয় অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে বেইজিং এর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তার বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এখানকার জনগণ, বাইরের কেউ নয়। প্রিয় দর্শক, শেষ করছি ফাউফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।